শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে মুক্ত আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র দায়িত্ব। প্রিয় দর্শক, তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে আবারও উপস্থিত হয়েছেন আমাদের প্রিয়জন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, খণ্ডকালীন শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক কর্মকর্তা, নাট্যাধার। কামাল ভাই, আবারও আপনাকে স্বাগত আমাদের মঞ্চালোকে আসার জন্য এবং আমাদেরকে আবারও সময় দেওয়ার জন্য। আমার দিক থেকেও অনেক কৃতজ্ঞতা যে আমাকে আবার যুক্ত করার জন্য। কারণ আমরা কিন্তু এর আগের পর্বে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা যদি একটু ডিফারেন্ট আজকে আলোচনা করি, যদি শুরুতেই যদি বলি যে গ্রুপ থিয়েটার চর্চার সঙ্গে যেসব নাট্য দলগুলো জড়িয়ে আছে, সেই সব নাট্য দলগুলোর অনেক বড় বড় নাট্য দলগুলোকে আমরা দেখেছি যে তাদের ভাঙনের জায়গাটা আমরা দেখেছি। হ্যাঁ, একটা সময় দেখেছিলাম যে ওরা খুব মানে উন্মাদের সঙ্গে কাজ করছে, উন্মাদনার সঙ্গে কাজ করছে। একটা সময় দেখেছি যে সেটা আবার ভাটাও পড়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা দুভাবে ব্যাখ্যা করা যায়, বিশ্লেষণেরও দাবি রাখে। একটা হচ্ছে যে কোনো ভাঙন অনেকগুলো ইতিবাচক অবস্থান তৈরি করে, কিন্তু পড়লো জ্বলে উঠলাম আবার নিভে গেলাম, যদি সেরকম হয় তাহলে এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব তৈরি করেছে সেরকম উদাহরণও আমাদের নাট্যাঙ্গনে প্রচুর আছে। আমরা যদি থিয়েটার ৭৩ দেখি, সেখান থেকে অরিন্দম, আমরা যদি গণায়ন দেখি, গণায়ন থেকে অঙ্গন থিয়েটার, তারপরে আমাদের এখন লোক থিয়েটার, কথক নাট্য সম্প্রদায় থেকে যদি দেখি কথক থিয়েটার আছে, তির্যক আছে, তির্যক ভেঙে দুটো হয়ে একটা তির্যক নাট্য দল, তির্যক নাট্য গোষ্ঠী হয়েছে, আবার সেখান থেকে আবার বেরিয়ে আবার অ্যাভাগার্ড হয়েছে। আমি মঞ্চমুকুটে ছিলাম, মঞ্চমুকুটের এখন ৩টা অস্তিত্ব। আচ্ছা, ৩টা কি দুটো বোধহয়। তো আমি 88-এ মঞ্চমুকুটে যুক্ত হই, আমি ছেড়ে দেই 95-এ। আচ্ছা, আমার আসলে নাট্যকর্মী হয়ে ওঠার সব ভালোবাসার জায়গা ওখানে, এবং যারা সেখানে সম্পৃক্ত ছিলেন তাদের আসলে নানান ধরনের প্রণোদনার ভিতর দিয়ে আমি মনে করি যে আমি তৈরি হয়েছি। আমি এই সুযোগে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু নিজে কন্টিনিউ করতে পারলাম না, এইটা একটা দুঃখবোধ থাকে। কারণ আমার ২০ তলা থেকে আমি উপরে চলে আসছি। মঞ্চমুকুটের সাথে আপনি কেন থাকবেন? আপনার কি চিন্তার জায়গা থেকে কি মানে তারা কি বিচ্যুত হয়েছে বলে আপনি সরে আসছেন, এরকম কিছু কি? ঠিক সেরকম না। ধরেন রেজ্জাকুল হায়দার স্বপন ছিলেন, যার নাটকগুলো করা হতো, তার রাজনৈতিক যে অবস্থান, চিন্তা চেতনা ছিল, পরবর্তীতে নাটক নির্বাচনের ক্ষেত্রে, দলের নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে আমার কাছে মনে হয় নাই যে এগুলো দীর্ঘস্থায়ী যে প্রভাব ফেলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং যেহেতু সে সময় মঞ্চমুকুটের যারা নীতি নির্ধারক ছিল তারা আসলে এক ধরনের বন্ধু সার্কেলের মতো, ফলে একজনের কি আরেকজনকে মান্যতা, সহনশীলতা, এগুলো মনে হয় নাই যে কাজের পরিবেশ আছে। তো সে কারণে নিজেকেই একসময় উজ্জ্ব করতে হয়েছে। মঞ্চমুকুট থেকে বেরিয়ে তো আপনি একটা সম্ভবত খুব একটা রেপার্টরি দলে জয়েন করেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে
যেহেতু একটা দীর্ঘ সময় কাজ করার পর একটা দল ছেড়ে দিয়েছি, তখন কিন্তু প্রচুর প্র্যাকটিস ছিল অন্য দল গড়ে ওঠা। তা আমার কাছে মনে হচ্ছে যে না, এরকম আর প্রক্রিয়ার সাথে নিজেকে জড়াবো না, ভিন্ন কিছু ভাবা যায় কিনা। আমাদের জুবায়েদুর রশিদ ভাই, জি, তারপরে ইউসুফ ইকবাল দীপু, তারপরে তাসাদ্দুক হোসেন দুলু, এরা চট্টেশ্বরী রোডের একটা বাসায় থাকতো, মানে সবাই ব্যাচেলর। তো যেহেতু জুবায়ের ভাই নাটকের মানুষ, নাট্যকলা থেকে পড়াশোনা করা, আমি ফাইন আর্টসে পড়ছি, ইউসুফ ইকবাল দীপু তখন বাংলা বিভাগে পড়ছে, আর থিয়েটারের ওদিক এদিক একাল সেকালের মতো তখন এদিক সেদিক এদিক সেদিক ছিল। একদম একদম। তো এদিক সেদিকেরও প্রক্রিয়ার সাথে যুক্ত হতে হয়েছে, দলের প্রতিনিধিত্ব করতে হয়েছে। যখন সম্মিলিত গ্রুপ থিয়েটার ফোরাম ছিল, আমি মঞ্চমুকুটের বিকল্প প্রতিনিধি হিসেবে ফোরামে প্রতিনিধি ছিলাম। আমাদের মূল প্রতিনিধি ছিল সুচিরিত দাস খোকন। ফলে ওই ভাঙনের টোটাল প্রক্রিয়ার সাথে এক ধরনের ভাবে যুক্ত হয়েছিল। ওই যে প্রথম স্মৃতিটা প্রথম পর্বে বলেছিলাম, নিরূপণী উপর থেকে নিচে যে দৃশ্যটা দেখেছিলাম, তো তখন আমি মঞ্চমুকুটে যুক্ত হই নাই, কিন্তু যেই বাহাসটা ছিল, যে দ্বন্দ্বটা সেখানে দেখেছি, এই এক দল আরেক দলের প্রতিনিধিরাই ছিল, 4-5টা দলের প্রতিনিধি। এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, সেটা মনে হয়েছে যে এটার ভেতরে ঢুকে দেখলাম যে এটা আসলে আরো জটিল। দলগতভাবে এক ধরনের, সামষ্টিকভাবে দলগুলোর সমন্বিত জায়গাটা অন্য ধরনের, সংকটের মধ্যে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তো মনে হয়েছে যে এই প্রক্রিয়ার সাথে আর নিজেকে যুক্ত রাখবো না। আর ওই সময়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে যেহেতু পড়তাম, আমাদের প্রায় 1.5 বছর টানা বন্ধ ছিল। একটা ক্যাম্পাসে গন্ডগোল হয়েছে, টানা বন্ধ। আইডল সময়, আড্ডা দেওয়ার জায়গা লাগতো, সে কারণে ওখানে যেতাম, যেহেতু নাটকের মানুষ, পছন্দের মানুষ। ওইখান থেকে আলোচনাটা আসছে। ততদিনে মুসলিম উদ্দিন শিকদার কতক নাট্য সম্প্রদায় ছেড়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাথে কেউ কেউ কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছু একটা করা যায় কিনা, আরেকটা দল না, মানে আরেকটা দল না, কিন্তু নাটকেরই কাজ করব, কি প্যাটার্নে করা যায়। তখন রেপার্টরি কনসেপ্টটা আসছে, আমরাও থাকবো, অন্যান্য দলের পোটেনশিয়াল আর্টিস্টদেরকেও এখানে রুলিন প্রতিভাসের, তাকে নিয়ে ধরেন এন্টিগনে চিন্তা করা হয়েছে। তারপরে ধরেন আপনার বহিপীর, এরকম নাটকগুলো চিন্তা করা হয়েছে এখান থেকে। এখন রেপার্টরি প্রক্রিয়ায় তো একটা ইনভেস্ট থাকে, আর্টিস্টদেরকে পেমেন্ট দিতে হতো, হয়তো স্যাটিসফ্যাক্টরি লেভেলে দিতে পারতাম না, দিতে তো হতো। টোটাল প্রযোজনার সামগ্রিক জিনিসের জন্য ইনভেস্ট লাগতো। তো এখানে জুবায়ের ভাইয়ের একটা বড় ধরনের ভূমিকা ছিল, হ্যাঁ, ফিনান্সিয়াল ওনার বড় ধরনের কন্ট্রিবিউশন ছিল। আর আমরা বিজ্ঞাপন তোলা, চাঁদা তোলা, নিজেরা কন্ট্রিবিউশন করে, এরকম প্রায় আমরা 2.5 বছর চলেছি দুটো প্রোডাকশন। তো ইতিমধ্যে স্বপন ভট্টাচার্য, সমীকরণ থিয়েটার, উনিও নাট্যকলার পাস আউট ছিলেন, উনি পার্মানেন্টলি কক্সবাজার চলে যাচ্ছেন। আচ্ছা, উনি দলটা লিড করতেন। আর হচ্ছে আরেকজন ছিল ওনারই ইয়ারমেট, অনিকেত পাল, উনি পার্মানেন্টলি ঢাকায় চলে যাচ্ছেন। আর এই দলের মূল কাজগুলো তারাই করতেন। ফলে আমাকে একদিন ডেকে বললো যে আমি তো এরকম চলে যাচ্ছি, অনিকেত তো চলে যাচ্ছে, তুমি যদি এই দলটার সাথে যুক্ত হও, যেহেতু তুমি কোনো গ্রুপ থিয়েটারে নাই। তো তখন বললাম যে আমি কেন, এখানে তো রেপার্টরিতে লিটনও আছে, হতে পারে। তখন বলছে ওকে সহ ডাকো। আর একদিন শিল্পকলা আড্ডা দিলাম, মুকুট ভাই, মাসুজ্জামান মুকুট, উনি ছিলেন দলপ্রধান, আমাদের দুজনকে ওনার হাতে তুলে দিয়ে সেই থেকে আবার সমীকরণ থিয়েটারের সাথে যুক্ত হওয়া। রেপার্টরির এস্টাবলিশমেন্ট তো খুব একটা বেশি সময় ছিল না, না, 2.5 বছরের মতো। মানে আমরা সমীকরণও করছি, রেপার্টরির কাজও চলছে। ওই রেপার্টরি থেকে কি কোনো প্রোডাকশন কি করেছিলেন আপনারা? হ্যাঁ, দুটো প্রোডাকশন করেছি না, একটা এন্টিগনে জিয়া হায়দারের, আচ্ছা, আর একটা হচ্ছে বহিপীর। ওটার নির্দেশনা কে ছিলেন? প্রথমটার নির্দেশনা ছিল লিটন, মোস্তামউদ্দিন শিকদার, দ্বিতীয়টা হচ্ছে জুবায়েদুর রশিদ।
আমরা সেট ডিজাইন করতাম, লাইট ডিজাইন, মিউজিক। আমি এন্টিগনেতে অনুচরের চরিত্রটা করতাম। পুরো 2.5 ঘন্টার নাটক, কোনো সংলাপ নেই। তো নাটকের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত এর পেছনে ঘুরছি। আপনার রুলিন্দা যে চরিত্রটা করছে, মূল চরিত্র, এটা নিজের জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল ওই ধরনের চরিত্রটা করা। এরপরে আমরা পরের নাটকটাতে কখনো জমিদার করেছি, কখনো ফকিকুল্লাহ চরিত্র করেছি। এখানে ইউসুফ ইকবাল, দীপু, এই দুটো চরিত্র আমরা দুজনে, আমি এটা করলে সে ওটা করতে, এভাবে করতাম। সেই মিলিয়ে একটা সময় গেলে এটাও ঝিমিয়ে পড়লো। আমার কিন্তু একটা সৌভাগ্য হয়েছিল যে আপনার সাথে ছোট্ট একটা কাজ করা। হ্যাঁ, শিল্পকলা। আমি এখনো খুব খুব প্রাউড ফিল করি যে নাট্যজন যারা আর কি, আমাদের যারা সিনিয়র, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। আমার সেই সৌভাগ্যটুকু হয়েছে বলে আমি বলছি। আমার অনেক কিছু অর্জন হয়েছে ওনাদের কাছ থেকে। আমি আপনার সাথে একটা কাজ করার সৌভাগ্য হয়েছে, আপনার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, সৌরভ রুস্তমের কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তো আমি সরাসরি তখনই আপনার এই অভিনয়টা দেখছিলাম। আমি তো এমনিতেই সমীকরণও আপনার অভিনয় দেখেছি আমি, কিন্তু মানে নিজের সাথে কাজ করার যে ব্যাপারটা, সেটা আমি দেখেছিলাম। এইখানে আমার যে উপলব্ধিটা, যে প্রতিটা নাট্যকর্মীর যারা তরুণ যারা আছে, আমাদের মতো যারা তরুণ যারা আছে, তাদের এই অভিজ্ঞতাটুকু প্রাপ্তির জায়গা থাকা উচিত বলে আমি মনে করি। অবভিয়াসলি আমি দলের সাথে, সুনির্দিষ্ট পারফর্মারের সাথে, সুনির্দিষ্ট নাট্যকার, ডিরেক্টরের সাথে কাজ করতে করতে আমার মধ্যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়। ক্রিয়েটিভ লোকের কিন্তু ক্রিয়েটিভ সহচর্য দরকার, সে সহচর্যের পরিবর্তনও আসা দরকার। এবং সেখানে একটা মজার ব্যাপার, আমি কেন কথাটা তুললাম, সেটা হলো যে সেখানে আমি আপনাকে দেখেছি কিছু কিছু ইম্প্রোভাইজ করতে। এই যে ইম্প্রোভাইজেশনের যে ব্যাপারটা, তার একটু করে আবার আপনার শিক্ষকতার জায়গায় চলে আসছি আর কি। হ্যাঁ, তো আপনার সেই শিক্ষকতার জায়গায় যদি একবার আমাদেরকে একটু বলেন যে নাটকের ইম্প্রোভাইজেশনের গুরুত্বটা কতটুকু আপনার কাছে? অবশ্যই, আমি তো স্ক্রিপ্টেড একটা জায়গায় আটকে থাকা এবং আমার ডিরেক্টরের যে ডিরেকশনের পয়েন্ট অফ ভিউ, এই দুটোকে, পাণ্ডুলিপিকে ডিরেক্টর একটা স্তরে নিয়ে যায়, আবার ডিরেক্টরের আর্টিস্টটা কিন্তু টোটাল থিয়েটারটাকে আরো উপরের স্তরে নিয়ে যায়। এখন যদি যে আর্টিস্টরা নাট্যকারের ভাবনা এবং নির্দেশকের ব্যাখ্যা, বিশ্লেষণ, এই দুটো সমন্বয় ঘটাতে পারেন না, তারাই আসলে ফেল করেন। টিমে যদি সবাই ফেল করতে থাকে, তখন আসলে টোটাল থিয়েটারটা তৈরি হয় না। তো একজন আরেকজনকে টেক আপ করতে হয়, কোঅর্ডিনেশন, কোঅপারেশন তৈরি করতে হয় আর্টিস্ট হিসেবে। তো সেখানে তো ইম্প্রোভাইজেশনের সাপোর্ট নিতেই হবে। এবং তাৎক্ষণিক অভিনয়টা মহড়ার মধ্য দিয়ে যেমন তৈরি হয়, সরাসরি পারফরমেন্সের দিনও তৈরি হতে পারে। তো এইটা যেহেতু থিয়েটারের একাডেমিক লোক হিসাবে ইম্প্রোভাইজেশন নিয়ে নানান ধরনের কাজ করতে হয়, পড়তে হয়, পড়াতে হয়, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। চরিত্র উপযোগী থেকে ডিরেক্টর এবং নাট্যকারকে মাথায় আস্থায় রেখে। আবার আমি এমন কিছু করতে যাব না যেটা আমার মূল পারফরমেন্সকে ক্ষতিগ্রস্ত করে। ডিরেক্টরের ব্যাখ্যা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দায় নিতে হয়, সেরকম যেন না হয়, সেই চিন্তাটা করতে হয়। আর একাডেমিক পড়াশোনার কারণে একভাবে চিন্তা করা, আবার যখন শিক্ষকতা করতে গিয়ে যুক্ত হওয়া, তখন আবার চিন্তার ধরনটা আরো ভিন্নতা তৈরি হয়েছে। নাট্যকলা বিভাগে আমি যুক্ত হই 2015-তে। আচ্ছা, তখন আমাদের অসীমদা ছিলেন বিভাগীয় প্রধান, একজন ফুল টাইম টিচার। উনি ভারতে চলে যান উচ্চতর শিক্ষার জন্য, ফলে ফ্যাকাল্টি গ্যাপ হয়। তখন অসীমদা আমাকে ইনভাইট করে, ওনার মাধ্যমে ওখানে যুক্ত হই। অন্য শিক্ষকরা খুব কোঅপারেটিভ ছিল, ফলে একজন ফুল টাইম টিচার যতগুলো কোর্স ওখানে ক্লাস নিতে হয়, সাধারণত খণ্ডকালীন শিক্ষকরা 1-2 কোর্স পড়ান, আমাকে 8টা কোর্স পড়াতে হয়েছে। এখন আমি পেরেছি কেন? কারণ আমার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড ছিল বলে। অন্য যারা খণ্ডকালীন যুক্ত হয়, তারা কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপরে এক্সপার্ট, সে কারণে এনগেজ হয়। এতে করে আপনার কাছে খুব কঠিন বলে মনে হতো না?
আহ, কঠিনটাকেই সহজ করে নিতে হয়েছে, ফলে আমার যেখানে আমি পেশাদারি ভাবে ইনভলভ ছিলাম সেখানে ঘাটতি পড়েছে, আমার সময় বিভাজন হয়ে গেছে। কিন্তু আপনি এনজয় করেছেন। এনজয় করেছি এবং অনেক বেশি প্রেশনেবল থেকেই কাজ করার চেষ্টা করেছি, এবং স্টুডেন্টদের সাথে যেভাবে ছাত্র শিক্ষকের সম্পর্কের বাইরেও বিয়ন্ড দ্যাট আমি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের ভেতর দিয়ে গেছি, এবং আমিও আসলে ঝালাই করেছি আমার পুরনো একাডেমিক পঠন পাঠনটাকে নতুন করে ঝালাই করার একটা স্পেস পেয়েছি। সে কারণে আমি বিভাগের কাছেও কৃতজ্ঞ, আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ। তো একাডেমিক মানুষ হিসাবে একভাবে চিন্তা করা, আরেকটা হচ্ছে দলীয় পার্সপেক্টিভ থেকে চিন্তা করা। সমীকরণ থিয়েটারে যখন স্বপনদা আমাদেরকে রেখে যায়, আমরা একটা আবার টিম ওয়ার্ক তৈরি করলাম, এবং যারা তখন লক্ষ্য করেছে তারা হয়তো দেখেছে যে নাট্যকলায় আমরা তখন 24 জন স্টুডেন্ট পড়াশোনা করতাম, বিভিন্ন 24 জনই সমীকরণে কাজ একদম করতো। আমার মনে আছে 24 জনই সময়, তো ফলে অধিক সন্ন্যাসীর গাজন নষ্ট হয়। আমারও পছন্দ হলো, লিটনেরও পছন্দ হলো, টিপুরও পছন্দ হলো, আরো অনেকে স্টপ হয়ে গেছে। তো এইটাকে আমি পজিটিভলি দেখি। আচ্ছা, সেক্ষেত্রে কি মানে আমাদের এই নাটক মানে থিয়েটারের জায়গায় যদি আমরা দেখি, যে থিয়েটারের জায়গায় কিন্তু ছেলেদের পদচারণা অনেক বেশি, মেয়েরা কিন্তু খুব বেশি এগিয়ে আসছে না, সেই বাধাটা কোথায় আপনার কাছে বলে মনে হয়? সমীকরণে যেটা হয়েছে, মেয়েদের বাধাটা ওভাবে ছিল না। নাট্যকলার প্রায় 9 জন মেয়ে একসঙ্গে কাজ করত। এর আগে সমীকরণের নারী কর্মীরা ছিল, ফলে এই সংকটটা ফিল করা হয় নাই। এরপরে হচ্ছে যখন মঞ্চমুকুট তৈরি হলো, তখনও দেখা গেল যে নারী কর্মীর সংকট আছে। নাট্যাধার যখন তৈরি হলো, তখন আমরা প্রথম প্রযোজনা হিসেবেই বেছে নিলাম আমাদের আনন্দ জামানের হিজড়া কমিউনিটির বিষয়ে একটা নাটক। সেখানে 6টাই হিজড়া চরিত্র। এখন দেখা যাচ্ছে পুরুষরাই হিজড়া চরিত্র করতে হচ্ছে, নারী সাজতে হচ্ছে। এরকম অনেক শো গেছে, আর্টিস্টের ক্রাইসিস ছিল, দাদি নানি চরিত্র ছিল ছোট ছোট, ওর স্কুল ফ্রেন্ড মেয়ে বন্ধুরা ছিল, এগুলো দেখা গেছে ছেলেরাই শাড়ি পরে সেরে ফেলেছে, এরকমও করতে হয়েছে। তো সেখান থেকে একটা সময় গিয়ে দলে নতুন মেয়ে যুক্ত হয়েছে। আমরা তখন শ্রুতি মঙ্গল নামে একটা নিয়মিত প্রোগ্রাম ছিল নাট্যাধারের, শোনা নাটকের বিষয়ে শুনবে অন্যরা, সেখান থেকে প্রশ্নোত্তর পর্ব থাকবে, এরকম কিছু কর্মশালা করা। আর কর্মশালা করার ক্ষেত্রে যেহেতু আমরা যে অ্যাক্টিং থিওরিটা মনে করি যে যথোপযুক্ত অভিনয় হবে, স্তানিস্লাভস্কির মেথড ফলো করে করা, এটা আমি একসময় আবিষ্কার করলাম যে না, যিনি শুধুমাত্র স্তানিস্লাভস্কির অ্যাক্টিং মেথড অনুসরণ করে অভিনয় করবে, যারা মূলধারার থিয়েটারে আসে থাকে, তারা আসলে ওইটা ফোকাস থাকে, ওই ট্রেন্ডটা। এটা বরঞ্চ আর্টিস্টকে তার ক্রিয়েটিভিটি এবং স্পন্টেনিটিকে কলাপস করে এই পদ্ধতিটা। এইটা আমি শিখেছি আমি যখন সাইকোড্রামা নিয়ে কাজ শুরু করি। সাইকোড্রামার অ্যাক্টিং মেথডটা হচ্ছে থিওরি অফ রোল, আর স্তানিস্লাভস্কির অ্যাক্টিং মেথডটা হচ্ছে ক্যারেক্টার অ্যাক্টিং। সো ক্যারেক্টার তৈরি হয় কিন্তু অনেকগুলো রোলের সমন্বয়, আর আমি ক্যারেক্টার শেষ করে ক্যারেক্টার থেকে বের হই না সচেতনভাবে, কনসাসলি। মানে স্তানিস্লাভস্কির মেথডেই নাই যে তুমি আরো ঢোকো, আরো আত্মস্থ হও, আরো নিবিড় হও। হচ্ছে পারফরমেন্স শেষ, দেখা যায় যে আর্টিস্ট ওই চরিত্র থেকে বের করেনি নিজেকে, যতটা একাত্ম হয়েছে ততটা সে আসলে ওখান থেকে রিলিজ হয়নি, রিলিফ নেয়নি, ফলে এটা তার অনবডিড মাইন্ডে থেকে যায়। এরকম যদি একজন আর্টিস্ট 10টা 15টা চরিত্র অভিনয় করতে থাকে, তার ভেতরে ওই চরিত্রগুলোর খণ্ডাংশ যুক্ত হতে হতে একটা সময় গেলে তার স্পন্টেনিটি আর থাকে না, ক্রিয়েটিভিটি থাকে না, তার চরিত্রটাই আসলে কমপ্লেক্স, একটা আর্টিস্ট হিসেবে কমপ্লেক্স তৈরি হয়ে যায়। যদি উদাহরণ দেন, আমাদের এখানে রাজা ও রানী একটা নাটক করে আমাদের প্রতিনিধি, ওখানে দেখবেন যে একজন যাত্রা শিল্পী যাত্রায় সিরাজউদ্দৌলা চরিত্র করেছে, সে চরিত্র থেকে রিলিজ নিতে পারছে না, হয়নি, বাড়িতে এসেও ওই চরিত্রে থেকে গেছে, বউয়ের সাথে সেই
সিরাজউদ্দৌলা হিসাবে আচরণ করছে, কথা বলছে ছেলে মেয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। চরিত্রে যে আটকে যাওয়া, এই আটকে যাওয়ার প্রবণতাটা হয়তো এটা স্পেসিফিক উদাহরণ আছে, কিন্তু অনেকের আটকে যায় না, কিন্তু কিছু কিছু খণ্ডাংশ বিভিন্ন অভিনীত চরিত্রে তার ভেতরে থেকে যায়। এইটা তাকে অনেক বেশি ভারী করে ফেলে। যেমন এইখানে চা আছে, চায়ের পরিমাণটা এখন এত দূর, এখানে যদি অন্য চরিত্রের চায়ের জল ঢুকতে থাকে, আরো 5টা ঢুকে, এটা কিন্তু ওভারফ্লো হবে। কিংবা যা ঢুকলো সেটার যে টেম্পার, সেটা যদি এ ধারণ করতে না পারে, ফেটে যাবে, অনেকগুলো অর্থ বহন করছে। হ্যাঁ, এটা এ ফেটে যাবে। ফেটে যাওয়াটা মানেটাকে, এইটাই তো আর্টিস্ট, সেই তো অন্যদের ধারণ করে। এখন সে যখন এতগুলোর বিষয় আর নিজেকে শান্ত প্রশান্ত রাখতে পারে না, আমরা আমাদের হাতের কাছের উদাহরণ দেখেন, খুবই ব্যস্ত আর্টিস্ট, থিয়েটারের সাথে যুক্ত আমাদের শাহিনুর সরওয়ার। জি, এইটা তো আমি বলবো সে সুইসাইড করেছে। মানে অভিনয়ের প্রতি এত নিবিড় আত্মস্থ হতে 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 সে তার অ্যাক্টিং লাইফটাকে স্পয়েল করে দিয়েছে একদম। কারণ আমাদের দেশে দেখবেন বয়স্ক অভিনেতা অভিনেত্রী নাই ডিউ টু তারা ওই স্তানিস্লাভস্কির মেথড ফলো করতে করতে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু সে অভ্যস্ততা এক সময় আর সহনীয় জায়গায় থাকে না, আউট অফ টলারেন্স হয়ে যায়। তখন সে কি করে, এটা থেকে যত দূরে থাকতে হয়, অ্যাক্টিং লাইফ থেকে নিজেকে উইথড্র করে। অনেকে হয়তো আব্দুল্লাহ আল মামুনের মতো স্টেজের উপর মারা যায় না, ফিল্মের শুটিং এ গিয়ে আমাদের শাহিনুর সরওয়ার মতো অমিট হয়ে যায় না, কিন্তু থিয়েটার লাইফ থেকে নিজেকে উইথড্র করে। এটা হলো এডিক্টেডের মতো। রাইট, এই যে এডিকশনটা তৈরি হয়, এডিকশনটাকে রিলিজ করার জন্য আমরা সাধারণত এডিক্টেডদের কি করি, নানা ধরনের ড্রাগ দিই। কিন্তু স্তানিস্লাভস্কির এই মেথডের এগনিস্টে প্রথম বিশ্বযুদ্ধের পরেই জ্যাকব লিবি মরিনো নামে আরেকজন মনস্তাত্ত্বিক, তিনি এই নতুন তত্ত্বটা নিয়ে আসেন। সেটা হচ্ছে থিয়েটার অফ রোল। এটার মাধ্যমে কিভাবে অ্যাক্টিং করা যায়। এখানে হচ্ছে প্রতিটা পারফরমেন্সের পরে পারফর্মারকে ডিরোল করতে হবে, এটা বাধ্যতামূলক। মানে আমি রোল টেক করলাম, রোল হোল্ড করলাম, রোল ডেভেলপ করলাম, রোল প্লে করলাম, মঞ্চ থেকে বেরিয়ে আসলাম, আমার ভেতরে কিন্তু রয়ে গেল। আর উনি বলছেন যে না, এটা রাখা যাবে না, ডিরোল করতে হবে, তোমাকে তোমার চরিত্রে আবার ফিরে আসতে হবে। এটা প্রথম দিকে কষ্ট হবে, এটা সুইচের মতো, ইলেকট্রিক সুইচ জ্বালালাম, 10 কিলোমিটার দূরে জ্বলে উঠবে ওটা। একটা সময় একজন মানুষ এটা যখন থিওরি অফ রোলটা প্র্যাকটিস করে, আমরা যেমন নাট্যকলায় আমাদের পড়াতে হয় যে ক্যারেক্টার অ্যাক্টিং এবং রোল অ্যাক্টিং এর মধ্যে পার্থক্যটা কি, কোনটা পিসফুল টুয়ার্ডস অ্যাক্টরস অ্যাক্ট্রেস, হোয়াই পারফর্মার এটা চাইতে এটাকে বেশি গ্রহণ করবে। মরিনো 1 এপ্রিল 1921 নিউ ইয়র্কে একটা ওয়ার্কশপ কল করে সাইকোড্রামার। আচ্ছা, ওটার বিজ্ঞাপনটাতে লেখা থাকে যাদের এই প্রবলেম আছে তারা এখানে এনরোল করবেন। তাহলে সে এনরোল করলে এখানে যে প্রসেসটাতে কাজ করা হবে সেটা তাকে রিলিজ করবে। দেখা গেল 25 জন করতে পারবে সর্বোচ্চ। 25 জনের মধ্যে 19 জনই হচ্ছে ওই সময়ের ওয়ার্ল্ড রিনাউন্ড থিয়েটার অ্যাক্টিভিস্ট, আপনার ফিল্ম অ্যাক্টিভিস্টরা জয়েন করেছে। কারণ তারা দেখছে যে অভিনয় করতে করতে তার মনস্তাত্ত্বিক, শরীরতাত্ত্বিক এবং সোশ্যালাইজেশন সবকিছুর মধ্যে এক ধরনের প্রতিবন্ধকতা ফেস করছে। রিয়েলিস্টিকের যে ব্যাপারটা বলছেন আপনি, কিন্তু আমি যদি রিয়েলিস্টিক ফর্ম, ম্যাক্সিমাম দলগুলো রিয়েলিস্টিক ফর্মের নাটক করছে, কিন্তু অ্যাবসার্ড কিন্তু খুব বেশি দলগুলো করছে না। অ্যাবসার্ডটা হচ্ছে ধরেন অ্যাক্টিং এ অ্যাবসার্ডিজমটা কতটা প্রভাব ফেলে, যতটা প্রেজেন্টেশনে আমরা যেটা সহজে বুঝি, যেটা অ্যাবসার্ড মানে এটা অর্থহীন একটা বিষয়। যদি বলি এক কথায়, যদি বলি এটা অর্থহীন বিষয়, কি বলবো, অগ্রহণযোগ্য যদি ব্যাপারটা বলি, তাহলে সেটাও তো নাটকেরই একটা পাণ্ডুলিপি, কিংবা নাটকের কিছু নাট্যকার আছেন যারা অ্যাবসার্ড নিয়ে যারা কাজ করেন তারা। তো আমরা কেন বাংলাদেশে অ্যাবসার্ড, যদিও বা আমি যদি অ্যাবসার্ডটা অনেকটা অ্যান্টিগো, অনেকটা অ্যাবসার্ড মধ্যে পড়ে, আমি যতটুকু কোনটা মানে এই অ্যান্টিগোনে, হ্যাঁ,
কারণ সব নাটকেই অ্যাবসার্ডিস্ট ফ্লেভার থাকতে পারে, যুক্ত হতে পারে। কিন্তু কম করছে কেন? হ্যাঁ, মানে কম করছে সবাই- হয়তো ওই যে সমন্বয়টা পায় না। যিনি নাট্যকার তিনি হয়তো কোথাও একটা সমন্বয় রাখেন, হুম, কিন্তু ডিরেক্টর কিংবা আর্টিস্ট সেই সমন্বয়হীনতাটাকে তার আস্তায় আনতে পারেন। সংকটটা হয় তখন। এখন ধরেন মডেল হিসাবে ওয়েটিং ফর গডের জন্য অপেক্ষা করছে দুজন মিলে। হুম। কোথা থেকে সরি, আসবে আমি কে আমি আমি God? এটার কথাই বলছি হ্যাঁ। না, আমি আপনি ভুল হয়েছে আমার, আমি সরি, আমি এইটার কথাই বলছিলাম, ওয়েটিং ফর গডের কথাই বলছিলাম। এটা অ্যাবসার্ড, এটা একটা মডেল, মানে অপেক্ষা করছে কিন্তু দেখা হচ্ছে না, আসছে না কেউ। আসছে না, প্রতিদিনই আসছে প্রতিদিন। ওরা দুজন, একজনের সাথে আরেকজন। ইন্টারেস্টিং আমার কাছে খুব, মানে আমার কাছে অ্যাবসার্ডের মানে কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হয়। অবশ্যই, কিন্তু নাট্যকার কোথাও না কোথাও চেয়ার নাটকও দেখবেন, দুই বন্ধুর পার্কে আড্ডা দিচ্ছে, জি, একজন খুন করে আসছে, আরেকজন এটা করে আসছে, হুম। একজন আরেকজনকে সন্দেহ করছে, মানে এই যে প্রক্রিয়াটা চলমান থাকে, তখন একজন আর্টিস্ট কিভাবে চরিত্রায়ন করবে, একজন ডিরেক্টর কিভাবে তার থিয়েটারটাকে মেক করবে, চরিত্রের আদি থেকে অন্ত পর্যন্ত মধ্যের জায়গাটা, ক্লাইম্যাক্সের জায়গাটাও কিভাবে সুসমন্বিত করবে, সেটার জন্য আসলে যে পরিমাণ পঠন পাঠন এবং নিবিষ্টতা দরকার, জি জি, সেই নিবিষ্টতা দেওয়ার মতো দক্ষ আর্টিস্ট নাই বলে হয়তো ডিরেক্টর চিন্তা করতে পারছে না ওই নাটক করবে, অথবা ডিরেক্টরও পছন্দ করছে না, সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আমি নিজেই কানেক্টিভিটি পাচ্ছে না, আমি আরেকজনকে দিয়ে সেটা কি করে আবিষ্কার করব, বের করে নেব, সে কারণে আমরা মনে হয় কামাল ভাই আজকেও অনেকটা শেষের পথে চলে আসছি। মানে আপনার সাথে যে বললাম, প্রথম পর্বেই বলেছি যে আপনার সাথে আমার এরকম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবে আড্ডা চলতেই থাকবে, শেষ হবে না। তো আমি যদি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আগামী 100 বছরে আপনি এই থিয়েটারটাকে কোন জায়গায় দেখতে চান? আমি তো 100 বছর বাঁচবো না। কিন্তু আপনার প্রজন্ম যারা আছে তারা তো দেখবে, মানে আপনার যে ভাবনাটা, আপনার যে চিন্তাটা, অথবা আপনার মনের যে কথাটা, সেটা অন্তপক্ষে তো কিছুটা তো ধারণা তারা করবে যে আমি একটা গাইডলাইন এখন পেয়েছি। ধরেন প্রযুক্তি যেখানে এগিয়ে গেছে, হুম। এআই এর যে প্রভাব, জি। এখানে এই রক্ত মাংসের মানুষের থিয়েটার যে করবে, যে দেখবে, তারা যে মুখোমুখি হওয়ার যে পরিস্থিতি, এইটা আসলে 100 বছর পরে বাস্তবতায় থাকবে কিনা। আমি এখন ঘরে আমার বউ এক পাশে ঘুরে মোবাইল দেখে, আমি আরেক পাশে দেখি। আমার ছেলে তো সারাদিন সে মোবাইলের উপর থাকে, তাকে কিছু বললে আমি ক্লাস করছি, হুম। ক্লাস করলে রেজাল্টটা তো খারাপ কেন, দুইটা কোচিং করছো, ওইটা করছো, বলছি না। এই যে মানুষের সংস্রব, তার যে বায়োলজিক্যাল যে জায়গাটা, এটা আসলে 100 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা এই যে আমরা শুরু করার আগে যে আলোচনাটা করছিলাম, মানে এটি বলাটা খুবই মুশকিল। হ্যাঁ, বলাটা খুব মুশকিল। ও যেমন বলছে যে অনেক সিনেমা হল নাই, অনেক থিয়েটার হল চট্টগ্রাম শহরে ছিল আমরা যখন যুক্ত হয়েছি, এখন তো নাই, এখন নাই। আবার হয়তো আধুনিক অনেক কিছু হয়েছে কিংবা হবে, সেটা আসলে কতটা আমার সেই উপযোগিতাটা রাখবে। আমাদের ধরেন জাতীয় নাট্যশালা বলে একটা প্রতিষ্ঠান আছে শিল্পকলা একাডেমির আন্ডারে। এই জাতীয় নাট্যশালায় একটা ভবনে 3 ধরনের হল আছে, বাইরে আরো নানান ধরনের হল আছে। কোনটা কতটা কিভাবে ব্যবহার হচ্ছে, কতটা এক্সপেরিমেন্ট হচ্ছে, নাকি সেই একইভাবে আদৌ এটা থিয়েটারের উপযোগী কিনা, করতে পারছে কিনা সবাই, তো সেই সক্ষমতাটা তো তৈরি হয় না। তাহলে 100 বছর পরে থিয়েটারটা, আমরা আমাদের দলের একটা নতুন নাটকের রিহার্সাল হচ্ছে, 2 কি 3টে আমরা ইন পার্সন রিহার্সাল করতে পেরেছি, পুরোটাই হয়তো অনলাইনে হচ্ছে, ডিরেক্টর সেভাবে করছে। কিন্তু এইটা কি আমার ফুল টাইম ইন পার্সন রিহার্সাল করতে পারার যে কানেক্টিভিটি উইদিন এবং আর্টিস্ট তৈরি করতো, সেটা কি করতে পারবে? আসলে হয় না, এটা আমি যতটুকু সম্ভব না। থিয়েটার হয় না, থিয়েটার আসলে প্র্যাকটিক্যাল জিনিস। এবং আমরা আসলে, যেটা আমার কাছে সংকট মনে হয়, যে অনেকগুলো প্রযোজনা দেখছি যেগুলোর আসলে জিওগ্রাফিক্যাল লাইন আপ নাই প্রোডাকশনে। ধরেন ভগা কাইন নামে আমরা একটা নাটক করেছি, কাপ্তাই বাদটা কেন হলো, সেটা ওই জনগোষ্ঠীর উপরে কি প্রভাব ফেলেছে।
ফুলজান কর্ণফুলী নদী নিয়ে। কর্ণফুলী নদীর এই পাড়ের একটা মেয়ে, ওই পাড়ের একটা ছেলের মধ্যে অ্যাফেয়ার হচ্ছে, কিন্তু এই যে মাঝখানের যে নদীর বয়ে যাওয়া এই নদীর দুই পাড়ের মানুষের জীবনযাত্রা, এখানে অনেক বেশি প্রযুক্তি চলে আসছে, ইলেকট্রিসিটি চলে আসছে, বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ওখানে কিন্তু ফসলি মাঠ, হাট ঘাট, বাজার, এই দুইটা জিওগ্রাফিতে তৈরি হওয়া দুইটা চরিত্রের মধ্যে যে সংযোগ তৈরি হওয়া। তেমনি মঞ্চে আমরা যখন কোনো পারফরমেন্স তৈরি করি, সেটার সময়ও আমি ডিরেক্টর হিসাবে ভাবি কিনা, আমি আর্টিস্ট হিসাবে ভাবি কিনা যে এই নাটকটার আসলে জিওগ্রাফিটা কি। সেই জিওগ্রাফিটাই হয়তো আমি একটা স্টেজে ফোর্থ ওয়াল কনভেনশনে নিয়ে আসছি, একদিকে খোলা দেখছে। তো আমি ধরেন যেখান থেকে কথা বলছি, চট্টগ্রাম শহর থেকে দেখাচ্ছি রাঙামাটি, রাঙ্গুনিয়া, কাপ্তাই হ্রদ। এখন আমি যদি এগুলোর মধ্যে দূরত্বটা আমার স্বরের সাথে উঠা নেওয়া না করে, আমি দেখালাম রাঙামাটি এদিকে, কাপ্তাই দেখালাম ওদিকে, রাঙ্গুনিয়া দেখালাম ওদিকে, হবে না। মানে আর্টিস্টের কাছে জিওগ্রাফি পরিষ্কার না থাকলে যেটা হয়, ডিরেক্টরও তার কিন্তু চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে পারবে। ফলে আপনি নাটক দেখতে গিয়ে, এখন কর্ণফুলী নদীর এই পাড়ের একটা গল্প বলছে, ওই পাড়ের চরিত্রটা এখানে আসছে, এখন সে নদীটাকে নিয়েই কথা বলছে। এখন কখনো যদি আমি নদী পেছনে দেখাই, কখনো এখানে দেখাই, তো হবে না। তাহলে আমার আর্টিস্টকেও দেখতে হবে যে আমি ওই মুখ থেকে আসলে আমার এই পাড়ের শহরের নগর জীবন, আর এই পাড় থেকে আমি ওই পাড়ের গ্রামীণ জীবন দেখছি। পাশে এই যে বহতা নদী, তার মধ্যে আমরা প্রচুর জিনিস ডাম্প করছি। ওই পাড় থেকেও লোকজন ডাম্প করছে, সেখানে হয়তো কেমিক্যাল কম, এখানে প্রচুর কেমিক্যাল, বজ্র পদার্থ অনেক বেশি। তো দুই পাড়ের লোকই কিন্তু নদীটাকে ক্ষতিগ্রস্ত করছি, ভরাট করছি। তো সেই জায়গায় এই নদীর চরিত্রটা কি হবে? একসময় দেখা যাচ্ছে ফুলের মতো একটা মেয়ে, যাকে ভালোবেসে ওই ছেলেটা আসছে, সে ওই নদীতেই আত্মাহুতি দেয়। এই জমিদার ওই ছেলে গ্রাম্য ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না, সম্পর্কটা মেনে নিচ্ছে না, তাকে তার লাঠিয়াল দিয়ে মেরে ওই নদীতেই ডাম্প করছে। এই যে চর বসছে, দুই পাড়ের মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে। এখন এটা যদি আর্টিস্ট হিসেবে না দেখে তাহলে হবে না। আমরা রিসেন্ট যে নাটকটা করেছি যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়, যেটা ধরেন নদীর ওই পাড়েরই একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ, খুবই ইনফরমেটিভ। হ্যাঁ, তো সেই জিনিসটা কি করে আমি, আমার আর্টিস্ট যদি সেখানে না যায়, সেটার সাথে তার আগের ঘটনাক্রম যদি না বোঝে, এবং কোন দৃশ্যটা কোথায়, একটা দৃশ্য হয়তো চেয়ারম্যানের বাড়িতে, আর একটা দৃশ্য শিক্ষকের বাড়িতে, স্টুডেন্টরা যারা ভিজিটে যাচ্ছে ওখানে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসছে, তাদের মধ্যে যদি এই কানেক্টিভিটিটা তৈরি না হয়, জিওগ্রাফিটা পরিষ্কার না হয়, তাহলে তার স্বরভঙ্গি, দেহভঙ্গি, নাটকের স্থান, কাল, পাত্র, এগুলোর সাথে ঐক্য তৈরি হবে না। আমরা আর্টিস্টরা সেটা ভাবি না। আমরা আবারও আসবো আপনার সাথে এই আলোচনায়। শেষে আপনাকে বলতে চাই যে এই মঞ্চালকের স্টুডিওতে এসে আপনার অনুভূতিটা যদি একটু আমাদেরকে বলেন। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের একটা আয়োজন চলমান রাখার জন্য, এবং এইটা যেহেতু একটা আর্কাইভাল ভ্যালু তৈরি করবে। অন্য আড্ডা আলোচনার কিন্তু আর্কাইভাল ভ্যালু ওভাবে থাকে না, স্মৃতিতে থাকে। আর এইটা কিন্তু আমার স্মৃতিটা, স্বরটা, আমাদের যে কনভারসেশনটা, এইটা কিন্তু একভাবে আর্কাইভাল ভ্যালু তৈরি হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি এবং আপনার সাথে যারা যুক্ত, তাদেরকে বলবো যে অনেক ক্রাইসিস থাকবে, অনেক সংকট থাকবে, কাজটাকে চলমান রাখেন। তাহলে হয়তো আমাদের সেকালকে একালের নাট্যকর্মীদের সামনে তুলে ধরা যাবে। একই সঙ্গে এখান থেকে তারা নতুন শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী নতুন সময়টাকে, আপনি যে 100 বছরের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেটাকে নতুন করে নির্মাণ করতে পারবে। ধন্যবাদ প্রিয়জন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা ভাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।